কলেজের ফার্স্ট ইয়ারে থাকাকালে আমাদের 70 থেকে 80% স্টুডেন্ট যারা ভবিষ্যতে মেডিকেলে পরীক্ষা দিতে চায় তারা যে মারাত্মক ভুলগুলা করে এবং এই ভুলগুলার কারণে সে যখন অ্যাডমিশনের প্রস্তুতি নেয় তার বোর্ড পরীক্ষার পরে সে অনেক বেশি পিছিয়ে যায়, তাকে পরিশ্রম অনেক বেশি করতে হয় এবং অনেক বেশি পরিশ্রম করার পরেও তার চান্স হয় না। আমার বাস্তব জীবনে দেখা অভিজ্ঞতা থেকে এবং আমার নিজের লাইফে ঘটার একটা অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে বলবো। এবং এই পর্যন্ত আমি অসংখ্য স্টুডেন্টকে পড়িয়েছি, মেডিকেলের জন্য প্রস্তুত করেছি এবং আমার অনেক স্টুডেন্ট এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছে। তাদেরকে পড়াতে যে তাদের কাছ থেকে দেখা এই অভিজ্ঞতাগুলো এখন আমি তোমাদের কাছে শেয়ার করব। সেই কোন ভুলগুলো যেগুলো 70 থেকে 80% স্টুডেন্ট কলেজে থাকাকালে করে। দেখো একটা কথা আমরা সবসময় বলি, তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও বা তুমি যেখানেই চান্স পেতে চাও, বুয়েট হোক বা ঢাকা ভার্সিটি হোক, তোমাকে ফার্স্ট ইয়ার থেকেই অর্থাৎ কলেজ লাইফ থেকেই তোমাকে প্রস্তুতি আগায় নিতে হবে। এটা সবাই জানে, এই কথা সব টিচার বলে। বাট আমরা কজন সেটা আমল করি? আমল করলেও সেটাকে আমরা ঠিকভাবে করতে পারি কি? আমরা অনেকে কিন্তু সেটাকে ঠিকভাবে করতে পারি না। কি সেই মারাত্মক ভুলগুলো যেটা বেশিরভাগ স্টুডেন্ট করে আসতেছে? তুমি হয়তো করে আসতেছো কিন্তু তুমি জানো না। বাই দ্য ওয়ে, ভিডিওটা শেয়ার করে রাখো তোমার টাইম লাইনে, যাতে করে তুমি নিজে পরে আবার ভিডিওটা দেখতে পারো। খেয়াল করো, প্রথম যে ভুলটা আমি লিখছি এখানে সেটা হচ্ছে ভুল বই পড়া। এখন বলতে পারো ভাই বই আবার ভুল কেমনে হয়? বই কি ভুল হইতে পারে? ভাই বই ভুল না, বাট তুমি বইটাকে ভুলভাবে চুজ করছো। মনে রাখবে ভাই, মেডিকেল ভর্তি পরীক্ষা ইজ টু মাচ মুখস্থ নির্ভর ভর্তি পরীক্ষা। বাংলাদেশের একমাত্র সব থেকে বেশি মুখস্থ নির্ভর ভর্তি পরীক্ষা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। এবং কেন হবে না বলো? মেডিকেলে গেলে তোমার 5টা বছরই মুখস্থ বিদ্যার উপরে থেকে তোমাকে এমবিবিএস বা বিডিএস পাস করতে হবে। সুতরাং মুখস্থ বিদ্যার জাজমেন্ট এখানে হবে, এটাই স্বাভাবিক। এবং সেই মুখস্থ বিদ্যা করতে যে বই চুজ করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করো ভাই, আমি আগে একটু বলে দিই, বায়োলজিতে 30 মার্ক আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 15, এখানে 5 মার্ক কমছে, আগে 20 ছিল, ইংলিশে 15 এবং জিকে প্লাস অর্থাৎ জিকে এবং মানবিক গুণাবলীতে ছিল আগে 10, এখন মানবিক গুণাবলী অ্যাড করে সেটা হয়েছে 15। এই হচ্ছে 100 মার্কের পরীক্ষা। তোমরা হয়তো অনেকেই জানো না এই জিনিসটা। প্রস্তুতি তোমার ঠিকই নিতে চাও, ফার্স্ট ইয়ার থেকে তোমার প্রস্তুতি নিতে চাও, টেস্ট পেপার কিনে ফেলো এবং টেস্ট পেপার থেকে প্রশ্ন সলভ করা শুরু করো মেডিকেলে। কিন্তু এটা অনেকে জানো না যে মেডিকেলের জন্য কোন বইগুলো পড়তে হয়। খেয়াল করো ভাইয়া, আমার ক্ষেত্রে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার ফার্স্টে তো লম্বা একটা সময়, আমার ইন্টার লাইফের প্রথমে লম্বা একটা সময় কিন্তু আমি পড়াশোনার বাইরে ছিলাম পারিবারিক বিভিন্ন কারণে, তোমরা অনেকেই জানো। এবং তারপর যখন আমি ঠিক করি যে আমি মেডিকেলের জন্য পড়বো, সেটা অনেক দেরি হয়ে যায়, 6 থেকে 7 মাস হয়ে যায়। তারপর ধরো আমি আমার হাফ ইয়ারলি পরীক্ষার পর পড়াশোনা শুরু করি। তো আমি ছিলাম এনডিসিএমে, নর্ডেম কলেজ ময়মনসিংহে। আমার এনডিসিএমে আমি যখন ছিলাম, আমি তো 2016 ব্যাচ, 2016-র দিকে ওই সময় কেমিস্ট্রি বইয়ের ক্ষেত্রে সঞ্জিত কুমার গুহ স্যারের বই আর আহসানুল কবির স্যারের বই বেশি পড়ানো হতো। বিশেষ করে সঞ্জিত কুমার গুহ স্যারের বই বেশি পড়ানো হতো। সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে। আমি বলবো না যে এই বইটা খারাপ, অবশ্যই ভালো। ইঞ্জিনিয়ারিং যারা প্রস্তুতি নিতে চায় তাদের জন্য সঞ্জিত কুমার গুহ স্যারের বই অনেক ভালো, বাট ওটা ম্যাথমেটিক্যাল বেসড একটা বই। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ফার্স্ট ইয়ারে এই সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়ছি এবং সেকেন্ড ইয়ারও লম্বা একটা সময় আমি সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়ছি। কিন্তু আমার হয়তো এই জিনিসটা ভালো করে জানা ছিল না যে মেডিকেলে কেমিস্ট্রি প্রশ্ন হাজারিনাগ স্যারের বই থেকেই করে। মেডিকেল এমন একটা জায়গা যে বইয়ের লাইন ধরে ধরে প্রশ্ন করে ফেলে। এখন বলতে পারো বেসিক থেকে কি প্রশ্ন আসে না? আসে। কিন্তু ভাই যদি এমন নয় যে একটা বইয়ের লাইন সরাসরি চলে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, তখন তুমি কি করবা? এরকম জিনিস অনেক দেখা গেছে একদম সরাসরি বইয়ের ইনফরমেশন দিয়ে দিছে। ওই ইনফরমেশন হয়তো অন্য কোনো বইয়ে নাই, বাট ওই বইটার মধ্যে আছে। তো কি করা হয়? দেখো, বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই, এটা হচ্ছে একটা মানে কমন ট্রেন্ড যে বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই আর জুলজির ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই। এটা একদম মানধাত্তা আমল থেকে হয়ে আসতেছে যে এই দুটা বইকে বেস রেখেই বেশি প্রশ্ন করা হয়। তুমি এখন বলতে পারো ভাই এক্সট্রা ইনফো তো আসে, অন্য রাইটারের বই থেকে তো প্রশ্ন আসে, বাট মোস্টলি এই দুটা বই করা হয়। আমি যেটা বললাম মানধাত্তা আমল থেকে হয়ে আসতেছে এটা। আমাদের বাবা মাও এই দুটা বই পড়ছে, এই দুটা বই থেকে মেডিকেলের বায়োলজি প্রশ্ন আসে। এখন তুমি এই দুটাকে না পড়ে এখন তুমি যদি অন্য কোনো বই পড়ো, তোমার তো বায়োলজিতে প্রশ্ন মিস হবেই। সেম ফিজিক্সের ক্ষেত্রে আমির হোসেন ইসাক স্যারের বই, যেটা আমির হোসেন ইসাক স্যারের একটাই বই, হ্যাঁ, আর পাশাপাশি তপন স্যারের বইটাও মেডিকেলের জন্য পড়তে বলতে হয়, থিওরির পার্টটুকু। আর কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের কোনো বিকল্প নাই। হাজারি স্যার বলতে সরোজকান্তি সিংহ হাজারি এবং হারাধন নাগ স্যারের বই। এমনও আমাদের অনেক ভাইয়ারা, আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতাম, কোচিং করতাম, আমাদের অনেক ভাইয়ারা এমনও বলতো যে যেই টিচার প্রশ্ন করবে হয়তো সেই টিচারও এই বই পড়ে আসছে বা এই বইয়ের সাথে তার একটা অ্যাটাচমেন্ট আছে। তো এই বইয়ের বাইরে নর্মালি প্রশ্ন খুব কম হয়। মানে এই বইটাই তুমি যদি না পড়ো, তাহলে তোমার অ্যাডমিশন টেস্টে তুমি তো বিপদে পড়বাই।
এবং যখন তুমি কোচিং করতে যাবা, বোর্ড পরীক্ষার পরে তো মাত্র 3 মাস টাইম পাওয়া যায় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, যখন তুমি কোচিং করতে যাবা তখন দেখবা তোমাকে এই বই থেকে পড়াচ্ছে, তখন আবার নতুন করে তোমার এই বই থিওরি পড়তে হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সেকেন্ড ইয়ারের একদম শেষের দিকে এসে জানতে পারছি যে হাজারি স্যারের বইটা পড়তে হয় মেডিকেলের জন্য। এত কম, মানে আমি নিজে থেকে চেষ্টা করে অনেক চেষ্টা করছি মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নিজেই, বাট তারপরেও দেখো যে আমার জানার একটু ঘাটতি ছিল। এবং যখন আমি কোচিং করতে গেছি তখন হাজিরি স্যারের অনেক থিওরি আমার নতুন করে পড়তে হয়েছে, পাশাপাশি তপন স্যারেরও। তপন স্যারের বইটা আমি প্রথম দিকে অত বেশি পড়ি নাই, তপন স্যার হাজিরি স্যার দুইটা স্যারের বই আমার নতুন করে আবার পড়তে হয়েছে। এই প্রবলেমটা আমাদের বাংলাদেশের 70 থেকে 80% স্টুডেন্ট বই ভুল চুজ করে। ভাই তুমি মেডিকেলের প্রস্তুতি নিতে যাও, তাহলে তুমি কেন ইঞ্জিনিয়ারিং ম্যাথ সলভ করবা? এখন তোমার যদি ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুই দিকে চান্স পরীক্ষা থাকে সেটা হিসাব আলাদা, বা তুমি যদি সোল হার্টেড মেডিকেল ইচ্ছুক হয়ে থাকো তাহলে তুমি তো মেডিকেল রিলেটেড, মেডিকেলের জন্য যেটা লাগবে সেটা তুমি পড়বা। তুমি ইঞ্জিনিয়ারিং কিছু, তাহলে ইঞ্জিনিয়ারিং রিলেটেড বই তুমি পড়ো। ইঞ্জিনিয়ারিং রিলেটেড বলতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেটা ভালো হবে, যেক্ষেত্রে তুমি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে পারবা, সেক্ষেত্রে তোমার বায়োলজি এত অ্যাডভান্স দরকার নাই। তো এটাকে তো তোমাকে বুঝতে হবে। এই জন্যই বললাম ভুল বই পড়া, বই চয়েস করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি তো বলে দিছি। জিকে ইংলিশের ক্ষেত্রে কি দেখো, জিকে ইংলিশের ক্ষেত্রে আমাদের কোনো বই নাই, জিকে ইংলিশের ক্ষেত্রে আমাদের কোনো বই নেই, আমাদের জিকে ইংলিশের ক্ষেত্রে সিলেক্টিভ আলোচনা করতে হয়। এবং জিকে ইংলিশ অনেক সহজ ভাই, মেডিকেলের জিকে ইংলিশ অনেক সহজ, কিন্তু মেডিকেলের জিকে ইংলিশে কিন্তু ভাই 15 এবং 15 মার্ক। এবং জিকের ক্ষেত্রে এখন জিকে নাই, জিকের পাশে আরও 5 মার্ক অ্যাড হয়ে 15 হয়েছে। আগে তো জিকে 10 ছিল, এখন সেটা 15 করা হয়েছে। আগে জিকেতে 10 মার্ক আসতো, এখন সাধারণ জিকে মানে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের সাথে আরও 5 মার্ক যুক্ত করা হয়েছে মানবিক গুণাবলী, এই হচ্ছে 15। অর্থাৎ 30% মার্ক আসে এই জিকে এবং ইংলিশ, এবং এটাকে অনেকে নেগলেক্ট করে, এবং এই নেগলেক্টের কারণে অনেকে কিন্তু তার চান্স হওয়ার পরও উপর দিকের মেডিকেলে তার চান্স হয় না। তার দেখা যায় যে মেডিকেলের র্যাঙ্ক পিছনের দিকে চলে যায় জিকে ইংলিশ না পারার কারণে। ঠিক আছে, শুধু জিকে ইংলিশকে কিন্তু গুরুত্ব দিতে হবে। তো এটাই বললাম, তোমার বই চুজ করাটা অনেক গুরুত্বপূর্ণ। যদি তুমি ঠিক মতো না করো, তোমার পরে এসে পরিশ্রম বাড়বে, এবং এই কারণে অনেক স্টুডেন্ট ফার্স্ট টাইমে চান্স পায় না, প্রথমবার সে চান্স পায় না এই একটা কারণে, কারণ পড়া সেই লোডটা সে নিতে পারে না। যারা জানতো, যারা জিনিসগুলো জানে, তারা তো প্রথম থেকে এগুলো নিয়ে প্রস্তুতি নেয় এবং তারাই আগায় যায়। যারা নতুন করে জানে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এবং সেখান থেকে আসলে নতুন পয়েন্ট, সেটা হচ্ছে সঠিক প্র্যাকটিস না করা। একই অবস্থা, সঠিকভাবে প্র্যাকটিস না করা। তুমি টেস্ট পেপার তুমি কিনে ফেলছো, কোশ্চেন ব্যাংক তুমি কিনে ফেলছো, বিগত বছরের মেডিকেল প্রশ্ন তুমি সলভ করতেছো, কিন্তু করতে করতে তুমি ঠিক মতো প্র্যাকটিস করতেছো না। ঠিক মতো প্র্যাকটিস করাটা মানে কি? প্র্যাকটিস করাটা মানে হচ্ছে যে নিজে থেকে দাগানো বইগুলো বারবার পড়া, দাগানো বই বারবার পড়া। তোমার একটা জিনিস ভালো করে জানো, মেডিকেলে দাগানো বইয়ের কোনো বিকল্প নাই, দাগানো বইয়ের কোনো বিকল্প নাই। তো এই দাগানো বই তো তোমাকে বারবার রিভাইজ করতে হবে, তোমাকে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি কিভাবে পারবা? এই কাজটা অনেকেই করে না। অনেকে একবার থিওরি পড়ে, মুখস্থ করে ফেলছে, আমার আর পড়া লাগবে না, এরকম চিন্তা ভাবনা যাদের পাই তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আবার অনেকে আছে আবার উল্টা, তারা কি করে, একবার ধরো একটা টপিক পড়লো, কি ধরে পড়লো, ডিএনএ রেপ্লিকেশন একবার ধরে পড়লো, পইরা 1 মাস পরে যখন রিভিশন দিতে আসে তখন সে কি করে, আবার সে ডিএনএ রেপ্লিকেশন শুরু থেকে আবার মানে A to Z পড়তে যায়। কেন ভাই, কি দরকার? তোমার তো ডিএনএ রেপ্লিকেশনের টপিক তোমার মেডিকেলে সরাসরি আসবে না, তোমাকে ওইখান থেকে এমসিকিউ আসবে, তোমাকে তো ওই প্যাটার্নটা বের করতে হবে। সৃজনশীলের জন্য তুমি ডিএনএ রেপ্লিকেশন পড়, ওকে ফাইন, বাট মেডিকেলে তো ডিএনএ রেপ্লিকেশনের পুরো পয়েন্ট বাই পয়েন্ট তোমাকে লিখতে বলবে না। তোমাকে ডিএনএ রেপ্লিকেশন থেকে এনজাইমের নাম জিজ্ঞাসা করবে, তোমাকে বলবে রেপ্লিকেশন ফর্কের আকৃতি কেমন, তোমাকে হয়তো বলবে যে হেলিকেজ এনজাইম কি করে। এখন তোমার এই প্রশ্ন কিভাবে আসে সেটা তো তোমার বুঝতে হবে। তুমি কেমনে প্রশ্ন আসে এটাই তুমি জানো না, তাহলে তো পরীক্ষার হলে যা তুমি যাও আফসোস করবাই, আর লাস্টে 3 মাস পরে মেডিকেলে চান্স পাবা, তখন তো তোমার প্রশ্ন বুঝতে বুঝতে টাইম চলে যাবে। তো এটাই বললাম যে কিভাবে প্রশ্ন আসে সঠিকভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। অপ্রয়োজনীয় জিনিস পড়া, এটা ভাই শুধু মেডিকেল না, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সকল ক্ষেত্রে প্রযোজ্য। আমি এই কথাটাই প্রথম দিকে বলে আসতেছি, তো তোমার জন্য যেটা নাই তুমি সেটা করবা। অনেক স্টুডেন্ট ভাই সে চায় মেডিকেলে পড়তে, কিন্তু সে যায় ফিজিক্স কেমিস্ট্রি টিচার চুজ করে এমন একজনকে যে হচ্ছে ওই এলাকায় বা ওই জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একদম বস, যার কাছে পড়লে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স নিশ্চিত হয়ে যায়, তার কাছে যায় উনি কেমিস্ট্রি পড়তে, তার কাছে যায় উনি ফিজিক্স পড়তে, তার কাছে যায় উনি ম্যাথ পড়তে, বা তোমার ইচ্ছা কোথায় বায়োলজি শেখা বা মেডিকেলে যাওয়া। এখন তুমি যে টিচারের কাছে গেছো, সেই টিচারের যে ব্যাচটার মধ্যে তুমি ভর্তি হয়েছো, সেই ব্যাচের টিচার লেকচার ডেলিভারি করবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কঠিন ম্যাথ করাবে, কঠিন ফিজিক্সের কনসেপ্ট পড়াবে, কঠিন জিনিস পড়াবে যেগুলো তোমার আদৌ লাগবে না। কারণ মেডিকেলে ফিজিক্স কেমিস্ট্রি এত ভিতর থেকে আসে না, সুপারফিশিয়াল লেভেল থেকে প্রশ্ন আসে, বেসিক প্রশ্ন আসে। এখন তুমি বলতে পারো আমার তো বেসিক হয়ে গেছে, স্যারের কাছে তোমার বেসিক স্ট্রং হয়েছে। ভাই তোমার বেসিক স্ট্রং হওয়াটা ঠিক আছে, বা তুমি সেই কঠিন ম্যাথ কেন তুমি প্র্যাকটিস করবা? এখন তুমি প্রশ্ন করবা ভাই বোর্ডে কি আসবে না? আরে ভাই বোর্ডে A+ পাওয়ার জন্য তো টেস্ট পেপার সলভ করলেই হয়। টেস্ট পেপারে বোর্ডে যা আসে সেগুলোই দেওয়া থাকে, আর বোর্ডে যা আসে অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে তা আসে না, ইঞ্জিনিয়ারিংয়ে তার থেকে কঠিন জিনিস আসে। বোর্ডে যা আসে অবশ্যই ঢাকা ভার্সিটি তার থেকে একটু আপডেট হলেও প্রশ্ন আসবে। এখন তুমি চাও বোর্ডে A+ পেয়ে মেডিকেলে পরীক্ষা দিতে, তো তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি কেন নিবা? তুমি ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস কেন তুমি করবা?
তোমাকে অবশ্যই সেই ব্যাচকে চুজ করতে হবে যে ব্যাচটা তোমার জন্য পারফেক্ট। শুধু তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো, মেডিকেল ইচ্ছুক হয়ে থাকো, বায়োলজিতে যত বড় তুমি কি দাও, যত বড় বায়োলজি ডিটেলসে শেখো, যত বড় তুমি বায়োলজি ডিটেলসে শেখো। যেমন ধরো আমার যে একাডেমিক সাইকেল, এই যে আমার যে বায়োলজির কোর্সটা, সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, সাইকেল 5, নতুন জিকে ইংলিশের জন্য নিয়ে আসি সাইকেল 7, ঠিক আছে? এই দেখো সাইকেল 1 এর মধ্যে আমার এটা শেষ হয়ে গেছে, এখানে চ্যাপ্টারগুলো পড়ানো হয়ে গেছে, কোষ গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন। দেখো প্রায় 3,500 স্টুডেন্ট এখানে ভর্তি আছে। এদেরকে যে ভাই আমি কেমনে পড়াইছি, কত ডিটেলসে যে বেসিক ধরে ধরে পড়াইছি এটা আমি জানি। এবং রানিং এখন বর্তমানে ক্লাস চলতেছে সাইকেল 3-তে, এটা মাত্র শুরু হয়েছে, শৈবলা 70 টাকা ক্লাস চলতেছে। দেখো 1000 স্টুডেন্ট এখানে ভর্তি হয়ে গেছে। এখানে আমি ধরে ধরে ডিটেলসে আমি পড়াচ্ছি, এক্সট্রা ইনফো যা যা লাগে তা আমি ধরে ধরে পড়া দিচ্ছি। কারণ আমি জানি এখানে কারা পড়তেছে, যারা মেডিকেল ইচ্ছুক তারা পড়তেছে। এবং দেখো নতুন সাইকেল শুরু হয়েছে জিকে ইংলিশ, আমরা প্রথমবারের মতো শুরু করছি। এই জিকে ইংলিশ কোর্সের মধ্যে আমি তোমাদের স্বজন ভাই এবং আসির ভাই মিলে জিকে ইংলিশ পড়াবো এবং তোমাদের জিকে ইংলিশ প্রস্তুত করে দিব। কারণ আমি চাই এখন থেকে তোমাকে তৈরি করতে, এই জন্যই কোর্সটা সাজানো। এখন এই আমার কাছে যারা যারা পড়তেছে, এর মধ্যে অনেকে দেখবা ফিজিক্স পড়বে এমনভাবে যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। হ্যাঁ, তুমি ইঞ্জিনিয়ারিং একজন টিচারের কাছে পড়তে পারো, বা তার কাছ থেকে তোমার কঠিন কঠিন ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ সলভ করার দরকার নাই, তার কাছে তুমি বেসিক ক্লিয়ার করে নাও এবং A+ পড়াশোনা যতটুকু দরকার ততটুকু তুমি পড়ো। তুমি কেন অযথা তুমি সময় নষ্ট করবে? অপ্রয়োজনীয় জিনিস তুমি কেন পড়বা? তোমার তো টাইম লিমিটেড ভাই, সবার টাইম লিমিটেড। আমরা তো টাইম পাইতেছি 24 ঘন্টা, আমরা তো আর 36 ঘন্টা টাইম পাচ্ছি না। সুতরাং এই 24 ঘন্টা টাইমে তোমার জন্য যেটা দরকার সেটা নিয়ে তুমি প্রস্তুত করো। অপ্রয়োজনীয় জিনিস তোমার পড়ার দরকার নাই। তোমার টার্গেট হচ্ছে A+ পাওয়া, তোমার টার্গেট হচ্ছে মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়া, এর তার বেশি কিছু দরকার নাই। শেষে এসে শুরু করা, এটা তো ভাই কমন প্রবলেম। এটা আমি বলবো যে বাংলাদেশে এই 70% স্টুডেন্টেরই এই কমন প্রবলেম। এই 20 থেকে 30% স্টুডেন্ট আগে শুরু করে এবং তারাই দেখবে মেডিকেলে ভালো করে। এই 20 থেকে 30%-এর মধ্যে চান্স কিন্তু 20 থেকে 30% পায় না, সিট তো অল্প। কেন পায় না? ওই যে এই কমন ভুলগুলো করে। তো আগে থেকে যারা শুরু করে তারা আগায় থাকে। অনেকে চিন্তা করে লাস্টে দিয়ে এসে শুরু করবো, আমি বোর্ড পরীক্ষা দিয়ে নিই, বোর্ড পরীক্ষা দেওয়ার পরেও পড়বো, তাই আমার হয়ে যাবে। ভাই এমনি হয় না ভাই। কারণ এখন এই মুহূর্তে যদি মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়া হয়, এই মুহূর্তে এই ফেব্রুয়ারি মাসে দ্বারা যদি তোমাদের 27 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়া হয়, এখন অনেকে চান্স পেয়ে যাবে, ভালো মার্ক পেয়ে চান্স পাবে। সুতরাং যাদের প্রস্তুতি নেওয়া তারা নিয়ে ফেলছে, তুমি পিছায় আসো, তুমি প্রস্তুতি না নিয়ে। গাইডলাইনের অভাব, এই যে বললাম গাইডলাইনের অভাব। এই যে আমি যদি জানতাম যে এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, প্রথম দিকে যদি আমি জানতাম এই জিনিসগুলো, তাহলে ভাই আমার জন্য তো জীবন অনেক সহজ হয়ে যেত। এই গাইডলাইনটা অনেকের অভাব, সঠিক গাইডলাইন অনেক দরকার। তো এখন গাইডলাইন অনেক ইজি হয়ে গেছে, ইউটিউবে অনেক গাইডলাইন পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা কথা বলবো, 10 জনের কাছ থেকে গাইডলাইন নিতে যাও না। 10 জনের কাছ থেকে মোটিভেশন নিতে যাও, তোমার নিজের ভিতরে মোটিভেশন নেই, এই কাজটা করবা না। গাইডলাইন এখন ওভারলোডেড হয়ে গেছে, আবার অনেকের ক্ষেত্রে নাই, অনেকের ক্ষেত্রে ওভারলোড, দুটোই খারাপ। একজনের থেকে তুমি প্রপারলি গাইডলাইন নাও। আর এটা হচ্ছে জিকে ইংলিশকে হেলাফেলা করা, ভাই এটা সব থেকে বড় ঝামেলা। চান্স পাওয়ার পর অনেকের র্যাঙ্ক থাকে না। চান্স পাইছে ঠিক আছে, সে মেডিকেলে চান্স পেয়ে গেছে, মোটামুটি ধরো এই 100%-এর 100 নাম্বারের মধ্যে ধরো আমি ধরে নিলাম 70%-এর মধ্যে ধরো আশেপাশে কাট মার্ক থাকে। এই 70% মার্ক পাইলে যে তুমি ভালো মেডিকেল পাই যাবে তা তো না, তোমাকে তো টপ করতে হবে, তোমাকে তো ঢাকা মেডিকেলে চান্স পাইতে হবে। ওই ঢাকার ভিতরে যে মেডিকেলগুলো বা ময়মনসিংহ মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, তারাই চান্স পায় যারা এই জিকে ইংলিশে খেলে দিতে পারে। বাকিগুলো তো ভালো মার্ক পাই। দেখো এইখানে আছে কত মার্ক আর এইখানে আছে কত মার্ক, এখানে আছে 70% মার্ক আর একটা জিকে আর ইংলিশ নিয়ে আছে 30% মার্ক। ওই 70% অনেকে ভালো করে ফেলে, জিকে ইংলিশে ধরা খায়, জিকে ইংলিশে ধরা খেয়ে সে ভালো মেডিকেল পায় না। এই জিকে ইংলিশকে গুরুত্ব দিতে হবে, জিকে ইংলিশ নিয়ে হেলাফেলা করা যাবে না। এই কাজটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট জিকে ইংলিশে হেলাফেলা করে চান্স পায়। অনেকে চান্স তো পায় না, অনেকে চান্স পাইলেও তার কি হয়, র্যাঙ্ক ভালো হয় না। তো এই কথা মাথায় রেখে আমরা জিকে ইংলিশের কোর্সটা নিয়ে আসি, 5 মাসের কোর্স। 5 মাসের মধ্যে আমরা সপ্তাহে 2 দিন করে ক্লাস করবো, মাত্র সপ্তাহে 3টা ঘন্টা ভাই, মাত্র সপ্তাহে 3টা ঘন্টা করে আমরা ক্লাস করবো। 3টা ঘন্টা করে ক্লাস, অর্থাৎ সপ্তাহে 2টা ক্লাসে আমরা আগে 5 মাসে আমরা জিকে ইংলিশ একদম পুরোপুরি শেষ করে ফেলবো। জিকে ইংলিশ শেষ করে আমরা আগে নিজেকে আগায় রাখবো। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, জিকে ইংলিশে ক্লাস চলতেছে, আমিও কয়েকটা জিকে ক্লাস নিব, ঠিক আছে? এবং দেখো কোর্সের প্রাইস মাত্র 1300 টাকা। দেখো 1300 টাকা মাত্র। একটা গেঞ্জি কিনতে এখন 1300 টাকা লাগে, একটা পাঞ্জাবি কিনতে 1300 টাকা লাগে। এই কোর্সের দাম তোমার একটা গেঞ্জি বা একটা পাঞ্জাবির সমান। ডিসিশন ইজ ইয়োর্স, তুমি কি করবা, কোর্স করো আর না করো। ভাই যেই কথাগুলো আমি তোমাদেরকে বললাম, এই কথাগুলো একটু মাথায় রাখো, যে ভুলগুলা করে সবাই, এই ভুলগুলো তুমি করো না। তোমার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।